স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পলাতক আসামি সংসদ নির্বাচন করতে পারবে না, আইনের সংশোধনী অনুমোদন, যুক্ত হচ্ছে না ভোটের বিধান। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার কার্যক্রম শেষ, সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ। কোনো রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবারে বিস্তারিত। মামলার পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া আজ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একক প্রার্থীর আসনে থাকবে না ভোটের বিধান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোট গণনার সময় থাকতে পারবেন সাংবাদিকরা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনীর খসড়া অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না। এছাড়া কোনো আসনে একজন প্রার্থী থাকলে না ভোটের বিষয় অন্তর্ভুক্ত হবে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন আইন উপদেষ্টা। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন, এটা বিধান করা হয়েছে। আইন উপদেষ্টা জানান, আরপিওতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। এবার প্রার্থীদের জামানতের পরিমাণ 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচনী কাজে নিযুক্ত ব্যক্তিরা। ভোট গণনার সময়ও সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন, ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। তারপরে ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটা বিধান করা হয়েছে। বৈঠকে শ্রম আইন সংশোধন, জুলাই অভ্যুত্থান জাদুঘর, দুর্নীতি দমন কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দীপ্ত বার্তা কক্ষ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিচার কার্যক্রম আজ শেষ হয়েছে। সমাপনী বক্তব্য রেখেছেন অ্যাটর্নি জেনারেল। হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। 13 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তা ছাত্র জনতার সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। আন্দোলনকারীদের দমাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। এই আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ঘটে। 5 আগস্ট পতন হয় সরকারের। ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেয়। চলতি বছরের 5 জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 834 জন শহীদের তালিকা প্রকাশ করে। অবশ্য 3 আগস্ট 6 জনকে তালিকা থেকে বাদ দেয় একই মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী এই অপরাধের বিচার। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত করা হয়। অবশ্য চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলার রাজসাক্ষী। দীর্ঘ প্রায় 4 মাস শুনানি, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এ 3 জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। এদিন সমাপনী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে গিয়ে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য
এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সহ 5টি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। তবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। 13 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আদালতের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেছেন তার আদালত ন্যায় বিচার নিশ্চিত করবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহাকালের মহানায়ক শহীদ জিয়া নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, দেশের ভালো সবকিছু এসেছে বিএনপির মাধ্যমে। বিনা খরচে লেখাপড়া ম্যাডাম করেছিলেন, মেয়েদেরকে চাকরি দেওয়া, মহিলা দপ্তর করা, সব তো বিএনপি এবং ম্যাডামের কাছে প্রেসিডেন্ট কাজ। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন। কিছু লোক বলার চেষ্টা করেন, আমি বিস্মিত হই। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়া রহমানের হাত দিয়ে হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। তিনি অভিযোগ করেন কোন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 24 বাংলাদেশের তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শিরোনামে সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জুলাই সনদ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেই দিন পর্যন্ত স্বাক্ষরের বাকি ছিল, স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছে, এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব, যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে, কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, ছোট্ট একটা ব্যালটের মধ্যে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে প্রতি বছর 13,000-এর মতো মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে শতকরা 90% নারী, তাদের মধ্যে 6,000-এরও বেশি মারা যায়। চিকিৎসকরা বলছেন, সচেতনতার অভাবে সঠিক সময় এই রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিশ্বে অক্টোবর জুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস। অসংক্রামক রোগে বাংলাদেশে যত মৃত্যু হয় এর অন্যতম কারণ ক্যান্সার। আর নারী ও পুরুষের বিভিন্ন ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারের স্থান চতুর্থ। এর মধ্যে পুরুষের তুলনায় নারীদের আক্রান্তের হার অনেক বেশি। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার গ্লোবাক্যানের 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,67,000-এর বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে স্তন ক্যান্সার হয় 13,000 জনের। চিকিৎসকরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ বিবিধ কারণ রয়েছে স্তন ক্যান্সারের। সচেতনতার অভাবে নারীদের সমস্যা বেশি হয়। কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, যে তার ফ্যামিলি হিস্ট্রি থাকবে,
আর তারপরে হচ্ছে তার খাওয়া দাওয়া, যে আমাদের এখন জাঙ্ক ফুডটা বেশি খাওয়া হয়, তার লাইফস্টাইল, হ্যাঁ সেই লাইফস্টাইলের উপর নির্ভর করতেছে। তারপরে হচ্ছে যে কোনো মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে কিনা। বিশেষজ্ঞরা জানান, নারীদের মধ্যে এখনও নিজেকে আড়াল করে রাখার প্রবণতা আছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও পর্যাপ্ত নয়। প্রথমত সচেতনতা এখনও ওই যে বললাম প্রান্তিক পর্যায়ের এবং খুব শিক্ষিত না এমন মানুষজনের কাছে এখনও পৌঁছে নাই। দ্বিতীয়ত তাদেরকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারিনি, যেহেতু স্ক্রিনিং সিস্টেমটা এখন পর্যন্ত হাসপাতাল ভিত্তিক, জনগোষ্ঠী বা সমাজ ভিত্তিক না। আমাদের এই অবস্থার উত্তরণ লাগবে। এর জন্য অনেক সবচেয়ে বেশি দরকার একটা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্ট্র্যাটেজি, মানে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র। ওই কৌশলপত্র অনুযায়ী একটা প্ল্যান অফ অ্যাকশন মানে কর্মপরিকল্পনা থাকবে, এবং সেটাকে বেস করে আমাদের একটা আমরা বলি যে প্রোগ্রাম থাকবে, ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম। আমাদের এই মুহূর্তে এগুলির একটারও অস্তিত্ব নাই। তিনি জানান, ক্যান্সার প্রাথমিক অবস্থা ধরা পড়লে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। এই বিষয়ে সচেতনতার বিকল্প নেই। স্ক্রিনিং এর আওতায় আসবেন, কারণ স্ক্রিনিংটা জীবন বাঁচায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বুধবার 12টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনা রয়েছে BIWTA এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং QR কোড সংযুক্ত থাকবে। নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রি যাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং প্রতিদিন গড়ে 2000-এর বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া আরও বেশ কয়েকটি নির্দেশনা উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে। ট্রাক চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা 5 দফা দাবি জানান। এগুলো হলো সড়ক নিরাপত্তা অবকাঠামো নির্মাণ, ফুটপাত দখলমুক্ত করা, পার্কিং আইন কার্যকর করা, রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা ও ট্রাক সহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে প্রায় 1 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বাসায় ফেরার পথে হলিক্রস কলেজের সামনে ট্রাক চাপায় সিফাত নামের ওই শিক্ষার্থী প্রাণ হারান। এই রাস্তার মধ্যে প্রতিনিয়ত 20,000-এর বেশি পোলাবেন হাঁটাচলা করে, অটোরিকশা, টেসলাররা বাবার রাস্তা মনে করে ঠাপ করে বাড়ি মেরে দিয়ে যায়। কথা হলো যারা ক্লাস 5-এ পড়ে ওরা আসলে দেখে শুনে পার হয় না, এটা ওদের বয়সের দোষ না, আলটিমেটলি এটা সবার সিচুয়েশন ছিল। হকার বসার চেয়ে অনুমতি নাই আমাদের বাংলাদেশ সংবিধানে। ফুটপাত কেন দেয়া হয়েছে? মানুষের জনসাধারণ হাঁটার জন্য, শিক্ষার্থীদের হাঁটার জন্য। কিন্তু আমাদের এখনকার যে ফুটপাতগুলো, ফার্মগেটে প্রত্যেকটা হকাররা ব্লক করে রেখে যায়, আমাদের ছাত্ররা হাঁটতে পারতেছে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও 6 মাসের সময় পেয়েছে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি। আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে। আদালত বলেছে শেষবারের মতো সময় দেওয়া হলো। এই 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং ATN বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। আমি মনে করেছিলাম যে এই টাস্ক ফোর্সের যারা সদস্য তাদেরকে আদালতে আসার জন্য নির্দেশনা দেওয়া হোক মর্মে আমি সাবমিশন রেখেছিলাম, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এটাকে অপোজ করা হয়েছে এবং আবারও লাস্টবারের মতো 6 মাস সময় দেওয়া হয়েছে। আমি মনে করি এই বিচারটা দীর্ঘসূত্রিতার কারণে দিন দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আমাদের সকলেই যে যেখান থেকে আছেন, যে অবস্থায় আছেন, সকলকেই এটিকে দ্রুত করার ব্যাপারে এগিয়ে আসা উচিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির একটি প্রতিনিধি দল আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রায় 2 ঘন্টার বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। পরে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, 15 বছরের কর্মকর্তারা 15 মাসে পরিবর্তন হবেন না, এই বিষয়ে কমিশনকে সচেতন থাকতে হবে। যে বিগত 17 বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত 2014, 18 এবং 24-এর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে? প্রহসন হয়ে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে। পর্যটকদের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁ রানীনগরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল। প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই শত শত দর্শনার্থী ভিড় করেন। এর প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। অপরূপ এ দৃশ্য নওগাঁ রানীনগর উপজেলার রক্তদহ বিলের। সেখানে যেতে শুরুতেই চোখে পড়বে পাখিপল্লী, মাছের অভয়াশ্রম। স্বচ্ছ পানি, গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে। প্রায় 900 একরের বিলে বছরে 4 থেকে 5 মাস পানি থাকে। তাই বর্ষা শেষে শরৎকালেও রক্তদহ বিলের মূল আকর্ষণ নৌকা ভ্রমণ। আসলে পাখিপল্লী রক্তদহ বিল সম্পর্কে আমি নেটে দেখছি, ইউটিউবে দেখার পরে আমি ঘুরতে আসছি। আসার পর দেখলাম অসাধারণ একটা দৃশ্য পাখিপল্লী। সুন্দর এলাকা, খুব সুন্দর পরিবেশ, আজকে আবহাওয়া খুব সুন্দর, খুব ভালো লাগছে। এখানে এসে অনেক ভালো লাগছে, অনেক ভালো পরিবেশ, বসার জায়গা আছে গাছের ফাঁকে ফাঁকে। সত্যি অসাধারণ পরিবেশ, সুন্দর ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। বিলটি ঘিরে জেলা প্রশাসনেরও উদ্যোগ রয়েছে। গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র ও পাখিপল্লী। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ আছে। সেই গাছগুলো যেহেতু ক্ষতিকর, এগুলো আমরা অপসারণ করব এবং আমাদের নামকরণের সার্থকতা আনয়নের জন্য পাখিপল্লী নাম আছে। প্রচুর পাখি যেন এখানে আসে, এই জন্য আমরা ফলদ বৃক্ষরোপণ করছি। ব্রিটিশ আমলে কৃষকদের বিদ্রোহ দমনে বিলের পাশে হত্যা করা হয় বিদ্রোহী কৃষকদের। সেদিন তাদের রক্তে লাল হয়ে যায় বিল। এরপর থেকেই লোকমুখে বিলের নাম হয় রক্তদহ বিল। দীপ্ত, বার্তাকক্ষ। রাশিয়ার 2টি প্রধান জ্বালানি তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার তেলের দাম 1 লাফে শতকরা 2.5 ভাগ বেড়ে গেছে। 2 পরাশক্তির নতুন বৈরিতা আবার বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 3.5 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে আগামী কয়েকদিনের মধ্যে হাঙ্গেরিতে বৈঠকে বসার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। কিন্তু বুধবার ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া রাজি না হওয়ায় সেই বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হোয়াইট হাউস। এতেই ক্ষান্ত থাকেনি ওয়াশিংটন। কয়েক ঘন্টা পরেই রাশিয়ার 2 প্রধান জ্বালানি তেলের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে রাজি হচ্ছে না পুতিন। সে কারণেই 2টি রুশ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার রোসনেফট ও লুকোয়েল নামের প্রতিষ্ঠান দুটির তেল বিক্রির অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তবে মস্কো যুদ্ধবিরতিতে রাজি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্রেমলিন অবশ্য বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিচলিত নয় রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পরপরই ঊর্ধ্বমুখী বৈশ্বিক তেলের বাজার। বৃহস্পতিবার 1 লাফে দাম বেড়েছে শতকরা প্রায় 2.5 ভাগ। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাশিয়ার তেলের সরবরাহকে সংকীর্ণ করবে। ফলে চাহিদা পূরণ করতে তেলের অন্য বাজারে যেতে বাধ্য হবেন ক্রেতারা। ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞার কারণে ভারত ও চীনের ক্রেতারা রাশিয়ার তেল কেনা কমাবে। ফলে চাঙ্গা হবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বাজার। গত সপ্তাহে যুক্তরাজ্য রোসনেফেন্ট ও লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে রাশিয়া থেকে এলএনজি আমদানি বন্ধের বিষয়টিও রয়েছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীরকে যুক্ত করে একটি বিল পাশ হয়েছে। প্রথম পর্যায়ের ভোটে বিলটি নেসেটে 25-24 ভোটে পাশ হয়। নেতানিয়াহুর লিকুদ পার্টির বেশিরভাগ সদস্য ভোটে অংশগ্রহণ করেননি, তবে তার দলের একজন সদস্য প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলটি আইন হিসেবে পরিণত হতে আরও 3টি ধাপ পার করতে হবে এবং আরও আলোচনা এবং পর্যালোচনার জন্য এটি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হয়েছে। এ ধরনের পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার জন্য ইসরায়েলের এ পদক্ষেপকে হুমকি বলে বিবেচনা করে ওয়াশিংটন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 30 ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, রেডক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়। তবে কয়েকটি মরদেহের হাতে দড়ি এবং চোখে কাপড় বাঁধা ও মারধরের স্পষ্ট দাগ পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 14 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল মোট 195 ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে, যার মধ্যে 57টির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লিটন প্রথম 2 ম্যাচের নেতৃত্ব দেবেন। চোটের কারণে এশিয়া কাপের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লিটন। ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও। ছিটকে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকেও। তবে টি-20 সিরিজের দলে ফিরেছেন তিনি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 27 অক্টোবর প্রথম, 29 অক্টোবর দ্বিতীয় ও 31 অক্টোবর হবে তৃতীয় ম্যাচ। অক্টোবরের ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে কাল থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে ম্যাচটি হবে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 4টায়। সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা, আফইদা খন্দকারেরা। গত জুলাইয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে 7-0 গোলে জেতা ম্যাচের পর ফের মাঠের লড়াইয়ে নামছে লাল সবুজের মেয়েরা। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে 24 ও 27 অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আগামী বছরের 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ এবং গোল্ড কোস্টে হবে নারী এশিয়ান কাপ। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পলাতক আসামি সংসদ নির্বাচন করতে পারবে না, আইনের সংশোধনী অনুমোদন, যুক্ত হচ্ছে না ভোটের বিধান। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার কার্যক্রম শেষ, সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ। কোনো রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।